স্বাগতম প্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের এখন আছে হলো পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, যে তোমাদের বইটি আছে এর হলো চতুর্থ অধ্যায়, যেটি জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ এই জিনিসগুলো সম্পর্কে আছে। তো আমরা সবাই কিন্তু এই জিনিসটা জানি আর কি, যে আসলে প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে জিনিসগুলো আমাদের পৃথিবীতে কি ক্ষতি করে, তো সেই জিনিসগুলোর উপরে আজকে আমরা যদি কথা বলি, তাহলে আমরা আবহাওয়া বলতে সাধারণত কিন্তু যে জিনিসটা জানি, যে এইখানে যদি আমরা কি করে আসি, যে আবহাওয়া বলতে মূলত আমরা কি বুঝি, যে বিভিন্ন জায়গার কিন্তু এইখানে দেখা যাবে যে বিভিন্ন জায়গার হলো এই 20 থেকে 30 বছরের যে এখানে জলবায়ু, মূলত এই জিনিসটাই, যে আবহাওয়া হলো কোনো স্থানের স্বল্পমণ্ডল, যে আবহাওয়া হলো ওয়েদার আর কি, যেখানে প্রতিদিনের আমাদের যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিংবা প্রতিদিনের থেকে হইতে পারে আবার 1 থেকে 7 দিন, মানে অল্প সময়ের আর কি, মানে এইখানে স্বল্প সময়ের কিন্তু যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কি এইখানে বলা আছে হলো এই যে সূর্যের আলো, সূর্য কিরণ, এইখানে তোমাদের বলা আছে যে এই জিনিসটা দেখো, এই যে সূর্য কিরণ এইখানে আছে, এই যে বলে দেওয়া আছে, এই যে স্থানীয় হইতে পারে। তারপরে আবার আছে কি যে বৃষ্টিপাত, এই যে দেখো রেইনি আছে না, এই যে বৃষ্টিপাত। তারপরে হলো এখানে কিন্তু আরো আছে যে হলো এই যে ড্রাই, এই যে মূলত এই জিনিসটা হলো কি আর্দ্রতা। তারপরে বলা আছে হলো বাতাস, যে বাতাস, এই যে বাতাসের বেগ, এই যে এটা কিন্তু এখানে এই যে ছবি দিয়ে দেওয়া আছে। তারপরে আছে হলো যে বাতাস, বৃষ্টিপাত, বাষ্পীভবন যে জিনিসটা আছে, এই যে বাতাসের কথা এইখানেও বলা আছে, এই যে উইন্ডি। তারপরে হইতেছে হলো এই যে থার্মোমিটার দিয়ে এই যে তাপমাত্রা বুঝাচ্ছে। তারপরে এই যে ড্রিজেল মানে হালকা বৃষ্টি, এই যে টর্নেডো। তারপরে মূলত এই যে এই সব কিছুই কিন্তু ওয়েদারের কিন্তু আমাদের উপাদান, যে এখানে দেখো যে জিনিসগুলো আছে, যে এখানে সানি, ক্লাউডি, পার্টলি ক্লাউডি, কিংবা যে রাত্রের বেলায় কেমন চাঁদ উঠবে না ঢাকা থাকবে। তারপরে এই যে বজ্র বৃষ্টি, এটা ঠান্ডা স্টর্মের কথা বলা হয়েছে। তারপরে হলো এই যে ভারী মেঘ, যে ডার্ক ক্লাউড। তারপর অনেক সময় টর্নেডো হয়, এখন আমরা দেখি প্রতি বছরই হয়। এই জিনিসগুলো সবকিছুই কিন্তু আবহাওয়ার উপাদান। এইটা যদি বলি, আর আমাদের জলবায়ু জিনিসটা কি তোমরা সবাই জানো, সেটা হলো যে আবহাওয়ার 25 থেকে 30 বছরের এই যে উপাদানগুলো আছে তাদের গড়কেই কিন্তু বলে হলো এই জলবায়ু। সেটা ওয়েদার কিংবা যে আবহাওয়া আছে, এই যে ওয়েদার মানে যে ওই যে আবহাওয়া, এই আবহাওয়ার 25-30 বছরের আমরা যে গড়টা পাই, সেই সময়টাকেই কিন্তু আমরা বলবো হলো জলবায়ু। তার মানে একটা আবহাওয়া দীর্ঘদিন থেকে যেরকম অবস্থায় থাকে সেটা তখন ওইখানকার হয়ে যায় কি জলবায়ু। এইখানে আবহাওয়ার উপাদান আর জলবায়ুর উপাদান কিন্তু মোটামুটি একই আর কি, তবে জলবায়ুর পরিবর্তন হয় হলো দীর্ঘদিনের পরিবর্তনের মাধ্যমে আর কি। সাধারণত কি বলছে যে কয়েক যুগ বা কয়েকশো বছরের মধ্যেও আমার হয় আর কি। তারপরে জলবায়ুর পরিবর্তনের সাথে আরো কিছু জিনিস আছে, যেমন হলো বিভিন্ন জৈব প্রক্রিয়া। তারপরে হলো পৃথিবীর গৃহীত সৌর যে বিকিরণ তার পরিবর্তন, টেকটনিক প্লেটস যেটা হলো ভূমিকম্প নিয়ন্ত্রণ করে আর কি। তারপরে অগ্নুৎপাত, এইগুলোর উপরে কিন্তু মূলত নির্ভরশীল থাকে। এইখানে একটা জিনিস তোমাদের এটা তো পড়বা, আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে খুবই, সেটা হলো এই দুইটার মধ্যে পার্থক্য। কার মধ্যে? এই আবহাওয়া ও জলবায়ু। এটা পরীক্ষায় অবশ্যই আসবে আর কি, আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য। এখন আমরা যদি বাংলাদেশের জলবায়ুর কথা যদি একটু বলি, একটু পিছনের দিকে যাই, যে বাংলাদেশের জলবায়ুর কথা আমরা বলতে চাচ্ছি, তাহলে বাংলাদেশের জলবায়ু কি আমরা জানি, যে এইখানে যদি আসে যে বাংলাদেশের জলবায়ু কি, তাহলে তোমাদেরকে কয়েকটা পয়েন্টে কিন্তু এখানে লিখতে হবে। সেটা হলো যে অক্ষাংশ, কত উত্তর অক্ষাংশ থেকে কত উত্তর অক্ষাংশ। তারপরে হলো এই দ্রাঘিমাংশ কত থেকে কত, এই জিনিসটা লিখতে হবে। তারপরে এই যে এইটা যে একটা বদ্বীপ, বদ্বীপ মানে কি,
বদ্বীপ জিনিসটি কি তোমরা বোঝো? যে এইখানে দেখবা যে এই যে বাংলাদেশের যে ম্যাপ আছে, এই যে ম্যাপ যে আছে বাংলাদেশের এরকম অনেকটা, তারপরে এরকম যে ধরো বাংলাদেশের ম্যাপ আছে, তো এইখান থেকে যে নদীগুলো আসছে এইখান থেকে কি ঢুকছে, এইখান দিয়ে ঢুকছে হচ্ছে হলো যমুনা, ব্রহ্মপুত্র, তারপর এই দিক দিয়ে আসছে হচ্ছে হলো পদ্মা নদী, হ্যাঁ, তারপর এই দিক দিয়ে আসছে হচ্ছে হলো মেঘনা নদী। মেঘনা নদী সব এসে কিন্তু এগুলো মেঘনা নদীর মাধ্যমে কিন্তু সমুদ্রে পড়ছে। তো যখন এই নদী যখন আসে, এসে ধরো যখন সমুদ্রে পড়ে, এই নদী যখন এসে সমুদ্রে পড়ে, ধরো এই নদীগুলো আসতেছে প্রবাহ এসে সমুদ্রে পড়তেছে, তো এই সমুদ্রে পড়ার সময় এইখানে কিন্তু একটু এরকম ভাবে পড়ে যখন, তখন এর সাথে কিন্তু বিভিন্ন পলি মাটি কিন্তু আসে আর কি। এই পলি মাটিগুলো এসে এইখানে কিন্তু জমা হয়, জমা হইতে হইতে আস্তে আস্তে এখানে একটা ত্রিভুজ আকৃতি তৈরি হয়ে যায় অনেক দিনের বিবর্তনে। তখন পানিগুলো এই পাশ দিয়ে একবার আসে, এই পাশ দিয়ে মানে দুই পাশ দিয়ে যায়, মাঝে কিন্তু আস্তে আস্তে পলি জমতে থাকে। এই যে জমে এইটাকেই কিন্তু বলে হচ্ছে হলো বদ্বীপ আর কি। এই যে বদ্বীপ আছে না, তো বাংলাদেশের এই দেখবা যে এই যে সব নদীগুলো আসছে এসে কিন্তু এইখানে এই যে একটা বিশাল আকারের কিন্তু একটা ত্রিভুজের মতো এই যে তৈরি করে কিন্তু এই যে এইদিকে, কিংবা ধরো এই যে এইদিকে, এই জন্য বাংলাদেশকে একটা কিন্তু বদ্বীপ বলা হয় আর কি। মূলত এই জিনিসটা তারপরে বলছে যে সমুদ্র সমতল হতে 10 মিটারের হাইট, তারপরে হচ্ছে কি নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে কি? নাতিশীতোষ্ণ মানে যে না হচ্ছে এখানে ই থাকবে, না এইখানে গরম থাকবে, না হচ্ছে হলো ঠান্ডা থাকবে, মানে একটা মাঝারি টেম্পারেচার। এটা হইতেছে হলো মূলত এইখানে কি ক্রান্তীয় আর কি জলবায়ু বলে আর কি। তো এইখানে 6টা ঋতু আছে। তারপরে হচ্ছে হলো বৃষ্টিপাত হয় কত, এইখানে কিরকম দেওয়া আছে আমি জানি না, মূলত 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় বাংলাদেশে বছরে আর কি। তারপরে গড় তাপমাত্রা এখানে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, এই জিনিসগুলো এখানে লাগবে। তারপরে হচ্ছে হলো জলবায়ু পরিবর্তনের কারণ আর কি। জলবায়ু পরিবর্তনের কারণে এখানে যদি তোমাদেরকে আমি দেখাই যে কি কি কারণে জলবায়ু পরিবর্তন হয়, তারপরে মূলত জলবায়ু পরিবর্তনের এখানে একটা জিনিস লাগবে যে জলবায়ু পরিবর্তনের হচ্ছে হলো সংজ্ঞা, মানে জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝো, এই সংজ্ঞাটা এখানে আসবে। তো এখানে এই যে ইউএনএফসিসির একটা সংজ্ঞা দেওয়া আছে, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ, তাদের সংজ্ঞায় এখানে বলছে যে মানব সৃষ্ট কারণে জলবায়ু প্রত্যক্ষ পরোক্ষভাবে যে পরিবর্তন সাধিত হয়, মানে মানব সৃষ্ট কারণে মানুষের তাদের বিভিন্ন কার্যকলাপ, সেটা ভালো মন্দ যাই হোক না কেন, এর ফলে যে জলবায়ুর যে প্রত্যক্ষ পরোক্ষ পরিবর্তন সাধিত হয়, যেমন মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক পরিবর্তন, এবং সেটা পৃথিবীর বায়ুমণ্ডলের যে পরিবর্তন সাধন করে তাকে জলবায়ু পরিবর্তন বলে। তাহলে মূলত এখানে জলবায়ু পরিবর্তন কিন্তু দুইটা জিনিস, এক হচ্ছে হলো মানুষ কি করছে, এবং এর সাথে কিন্তু প্রাকৃতিক কারণেও জলবায়ু পরিবর্তন হয় আর কি। এই দুইটা মিলে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক কারণ আর মানুষ সৃষ্ট কারণ। এইখানে তোমাদের বইয়ে অনেক কিছু আছে। এইখানে প্রাকৃতিক কারণের মধ্যে কি আছে? প্রাকৃতিক কারণের মধ্যে আছে যে সূর্য এবং পৃথিবীর মাঝে পারস্পরিক সম্পর্কের পরিবর্তন, তারপরে সৌরশক্তি উৎপাদনের হ্রাস বৃদ্ধি, তারপরে মহাদেশ সমূহের স্থান পরিবর্তন, সমুদ্র স্রোত এবং জলবায়ুর পরিবর্তন, যে তোমরা বলে যে এই যে এল নিনো আর হচ্ছে হলো না লা নিনা, এই যে এল নিনো আছে একটা, আর একটা আছে হচ্ছে হলো লা নিনা আর কি। এই দুইটার কারণে কিন্তু মূলত জলবায়ু পরিবর্তন হয়। তো এই জিনিসটা এখানে খেয়াল রাখবা। আর মানুষ সৃষ্ট কারণ কি আছে? মানব সৃষ্ট কারণ আছে এই যে এখানে দেখো যে এইগুলোই বলা আছে, এই যে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তার মানে কি দ্রুত শিল্পায়ন, তারপরে এনার্জি ইউজ, বিভিন্ন যে আমরা এই জীবাশ্ম জ্বালানি যে ব্যবহার করি, এই যে বিভিন্ন যে পেট্রোল, হ্যাঁ পেট্রোল, তারপরে এই ডিজেল, এই জিনিসগুলো যে আমরা যখন পোড়াই এর মাধ্যমে কি কার্বন ডাই অক্সাইড, তারপরে কার্বন মনোঅক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, এই গ্যাসগুলো কিন্তু মূলত তৈরি হয়, এবং এই জিনিসগুলো তৈরি হয়ে পরবর্তীতে সেইগুলা আকাশে যে এই মেঘের মাধ্যমে মেঘের মধ্যে কিন্তু যে জমা হয় আর কি, এবং এরপরে এখান থেকে অ্যাসিড বৃষ্টি হয়।
এটা একটা আছে। তারপরে আছে হচ্ছে হলো ডিফরেস্টেশন। তার মানে কি? ডিফরেস্টেশন মানে ফরেস্ট কিংবা যে আমার বনজ সম্পদ আছে এইগুলাকে কেটে ফেলা। এইগুলা কেটে ফেললে কি হয়, যে আমরা কি জানি এই গাছ কি করে, গাছ হচ্ছে হলো কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। তো এইটা কার্বন ডাই অক্সাইড যদি গাছ কেটে ফেলি তাহলে কার্বন ডাই অক্সাইড কম গ্রহণ হবে। এই কার্বন ডাই অক্সাইড তখন গ্রিন হাউস গ্যাস হিসাবে তখন কি করবে, গ্রিন হাউস গ্যাস হিসাবে তখন অধিক তাপমাত্রা ধরে রাখবে, পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। এবং এই বেড়ে যাওয়ার ফলে পরবর্তীতে দেখা যাবে যে ওই যে বিভিন্ন মেরু অঞ্চলে যে জমানো বরফ আছে এই বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে, সমুদ্রের পানির বৃদ্ধি পাবে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাবে। এর ফলে সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো আছে সেইগুলা কিন্তু ডুবে যাবে আর কি। এই জিনিসটা এইখানে বলছে। তারপরে আছে যে হচ্ছে হলো যে এই যে লাইভ স্টক, এই যে গরু ছাগল, এদের হচ্ছে হলো যে বর্জ্য পদার্থ থেকে উৎপন্ন গ্যাস, যেমন মিথেন উৎপন্ন হয়, সেই মিথেনও কিন্তু গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করে। তারপরে এই যে ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্ট থেকে কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়। তারপরে রিসোর্স এক্সট্রাকশন, আমরা যখন এই যে বিভিন্ন খনি থেকে বিভিন্ন জিনিস আমরা তুলি, খনি থেকে তুললে তখন কিন্তু সেই জিনিসগুলো পরিবেশ দূষণের জন্য কাজে লাগে। এছাড়া বিভিন্ন ধরনের দূষণ, এই জিনিসটা তো আছেই আর কি। এইগুলা হচ্ছে হলো কজেস বা জলবায়ু পরিবর্তনের কারণ। আর এই ইফেক্ট হচ্ছে হলো প্রভাব। তো এইখানে প্রভাবগুলো কি আছে, যে এর ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের রাইজিং সি লেভেল, সমুদ্রের যে পানির যে লেভেল আছে এইটা বৃদ্ধি পাচ্ছে। তারপরে আনপ্রেডিক্টেবল ওয়েদার প্যাটার্ন, তার মানে কি, আগে দেখা যাইতো যে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে হচ্ছে হলো অক্টোবরে কিংবা অক্টোবরের দিকেই কিন্তু প্রচন্ড শীত চলে আসছে আর কি, যে শীতটা তোমার হচ্ছে হলো ফেব্রুয়ারির শেষ পর্যন্ত থাকতো। কিন্তু এখন কি হয়, এখন শীত আসতে আসতেই দেখা যায় যে ডিসেম্বর তো শেষ হয়ে যায়, জানুয়ারি চলে আসে, তাও শীত আসে না। তো এই জিনিসটা হচ্ছে হলো যে ওয়েদার প্যাটার্নের কিন্তু চেঞ্জ হচ্ছে। তারপর ইনক্রিজ ইন এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, আগে দেখা যাইতো যে আইলা, যেটা হচ্ছে হলো তারপরে আছে হচ্ছে হলো সিডোর, যে জিনিসগুলো হয়েছিল 2007 সালে 2009 সালে, তো তখন কিন্তু অনেক বছর পর পর কিন্তু আসতো। এখন কিন্তু প্রতি বছরই এই যে রোয়ানু, কোমানু, তারপরে এই যে রিসেন্টলি কি হইলো, ঘূর্ণিঝড় ইয়াস, এই জিনিসগুলা কিন্তু প্রতি বছরই এখন আসতেছে। এবং প্রতি বছরই দেখা যায় যে আগে তো শুধু জুলাই মাসের দিকে হইতো, এখন দেখা যায় যে প্রতি বছর দুইবার করে হয়। দেখা যায় যে একবার জুলাইয়ের দিকে হয়, আর একবার যে অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু আরেকবার হবে। তো এই ঘটনাগুলো কি জন্য ঘটতেছে, মূলত সমুদ্রের যে সমুদ্র এলাকায় কিংবা যে তাপমাত্রা বাড়তেছে, এর ফলে কিন্তু সমুদ্র থেকে বেশি কিন্তু জলীয় বাষ্প আমার হচ্ছে হলো ঊর্ধ্বাকাশে চলে যাচ্ছে আর কি। তো এই বেশি জলীয় বাষ্প উপরে যে তখন তারা অনেক বেশি মেঘের সৃষ্টি করে, অনেক বেশি বাতাস তৈরি হয়। তো এই জন্য বেশি মেঘ থেকে বেশি বৃষ্টি হয়ে কিন্তু মূলত এই যে এই বেশি টর্নেডো কিংবা এই জিনিসগুলো বলো। তারপরে যে দেখা যায় যে তাপমাত্রা বাড়লে কিন্তু এই যে সমুদ্রের যে এই জাস্ট উপরের যে বায়ুগুলা, এই বায়ুগুলা কিন্তু অতিরিক্ত কিংবা এই পানিগুলা কিন্তু অতিরিক্ত গরম থাকে, তখন চারপাশ থেকে ঠান্ডা বায়ু এসে কিন্তু এইখানে এসে কিন্তু তখন এই ঘূর্ণিঝড় তৈরি করে আর কি। এইখানে এসে তারা এরকম ঘূর্ণিঝড় তৈরি করে ফেলে। তো মূলত এখন যেহেতু তাপমাত্রা বাড়তেছে, অর্থাৎ ঘূর্ণিঝড় এটাও বাড়তেছে। তারপরে ল্যান্ড ডিগ্রেডেশন, ভূমিক্ষয় হচ্ছে। এখন এই যে বিভিন্ন বৃষ্টিপাত কিংবা এগুলোর ফলে কিন্তু দেখা যায় কি যে নদীর পাড় ভাঙে, তারপরে অনেক বেশি যখন বাতাস, টর্নেডো এগুলো হয়, তখন কিন্তু এই যে মাটির উপর থেকেও কিন্তু ধুলাবালির মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে লস অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড বায়োডাইভার্সিটি, এই যে সামুদ্রিক যে বিভিন্ন মাছ আছে, যে সমুদ্রের যে বিভিন্ন মাছ কিংবা অন্য যেসব জলজ প্রাণী আছে এবং যে জীব বৈচিত্র্য, এই জিনিসগুলা কিন্তু আমাদের হুমকির সম্মুখীন হচ্ছে। মূলত এইগুলা কিন্তু ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট আর হচ্ছে কারণ আর ফলাফল আর কি।
তো এখানে আমাদের এছাড়া আমি এখানে আলাদা কিছু হচ্ছে আরো কিছু দুর্যোগের কথা বলা আছে এর বাইরে। সেই জিনিসগুলো কি আছে এখানে আছে, যেমন হচ্ছে বৃষ্টিপাত হ্রাস। এখানে তোমরা বিভিন্ন নামগুলো পড়ে নিও, যে বৃষ্টিপাত হ্রাস হচ্ছে। আবার বৃষ্টিপাত হ্রাস কি জন্য হচ্ছে, ওই যে একই রকম ভাবে গাছ কেটে ফেললাম, তাইলে কি হবে, গাছ কেটে ফেললে গাছ কিন্তু কার্বন ডাইঅক্সাইড যেরকম গ্রহণ করে, এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে। তোমরা মনে আছে কিনা তোমাদের, যে এইখানে একটা প্রচ্ছেদন নামে একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ায় গাছ মাটির মূল থেকে যে পানি নেয়, নিয়ে কিন্তু এই যে এই পাতা থেকে কিন্তু এই পানিগুলা কিন্তু এই সে জলীয় বাষ্পের মাধ্যমে নিঃসরণ করে, এবং এইগুলা যে পরবর্তীতে উপরে যে কিন্তু মেঘে পরিণত হয় আর কি। এবং যেহেতু কম গাছ এখন আমাদের, এই প্রচ্ছেদন কম হচ্ছে, মেঘও কম তৈরি হচ্ছে, এবং এর ফলে বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে। তারপরে অস্বাভাবিক তাপমাত্রা, এটা তো বললাম, এই যে কার্বন ডাইঅক্সাইড তারা গ্রহণ করতে পারে না, এই জন্য অস্বাভাবিক তাপ হচ্ছে। এবং এই তাপ কি হয়, যে এই তাপ হচ্ছে পৃথিবীতে জমা থাকে, পরবর্তীতে এই যে মরু অঞ্চলের, যেমন এই যে সেই জিনিসগুলো কোথায় দেখাই, যদি দেখাইতে চাই, এই যে মরু অঞ্চলে উত্তর মেরু, তারপরে এই যে দক্ষিণ মেরু আছে, এই মেরু অঞ্চলে যে হচ্ছে হলো বরফগুলা জমা থাকে, এইগুলা কিন্তু আস্তে আস্তে গলে কিন্তু এই যে সমুদ্রে কিন্তু চলে আসবে। এবং এর ফলে যেটা হয়, যে এখানে স্ট্যাটিস্টিক্সে এরকম বলে, যে যদি মানে আগামী যদি 100 বছরে যদি বাংলাদেশের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, অথবা যদি উচ্চতা যদি সমুদ্রের 1 মিটার যদি বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশের 17% জমি কিন্তু পানির নিচে তলায় যাবে আর কি, এই জিনিসটা হবে। তারপরে মরুকরণ, এই যে বৃষ্টি না হলে এখানে মরুকরণ হয়ে যায় উত্তরাঞ্চলে, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস পায়। প্রাকৃতিক দুর্যোগ তো আছে, এর মধ্যে দুর্যোগের মধ্যে আছে যে ঘূর্ণিঝড়, টর্নেডো, জলাবদ্ধতা, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, তারপরে ভূমিধস, ভূমিকম্প, সুনামি, এই জিনিসগুলো আর কি। আচ্ছা, এইখানে জলবায়ু আর একটা কিছু বলা আছে, যে 4.4-এ তোমাদের বলা আছে হচ্ছে হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, আর একটা কি, যে জলবায়ুর আধিক্য। এই জিনিসটা কি, ঝুঁকি ও আধিক্য যে জিনিসটা আছে, যে এখানে কিছু হচ্ছে, এইখানে কিছু হচ্ছে হলো ঘূর্ণিঝড়ের কথা বলা আছে, যেটা হচ্ছে হলো এই যে কি হয়, যে ইউএনডিপির সূত্র অনুযায়ী ঘূর্ণিঝড়ের জন্য কিন্তু শীর্ষে হচ্ছে হলো বাংলাদেশ। এইখানে কি হয়, যে একটা কথা এখানে উদাহরণ দেওয়া আছে, যে 2010 সালে মাত্র হচ্ছে হলো 1 মিনিটের ঘূর্ণিঝড়ে কি হয়েছে, 40টা ঘর কিন্তু এই রৌমারিতে, যেটা হচ্ছে হলো ব্রহ্মপুত্র কুড়িগ্রামের ওইখানে আর কি। তো ওইখানে কিন্তু ঘূর্ণিঝড়, এটা মূলত স্থলভাগে হয়, আর জলোচ্ছ্বাস বা সাইক্লোন এটা মূলত হয় হচ্ছে হলো সমুদ্রে। এই জিনিসটা তো কিভাবে, আমি তোমাদেরকে তো বললামই, যে যদি কখনো সেটা হইতে পারে ভূমিতে অথবা হচ্ছে হলো সমুদ্রে, যদি এইখানে এই সংলগ্ন এলাকায় যদি হচ্ছে হলো তাপমাত্রা, যদি টেম্পারেচার যদি হচ্ছে হলো কমে যায়, ধরো কমে গেছে এই এলাকাতে, তো তখন কি হবে, আশেপাশের যে ওই ঠান্ডা, যে চারপাশের যে জল মানে এলাকা থেকে ঠান্ডা বায়ু এসে তখন এই শূন্য স্থানটা কিন্তু পূরণ করার চেষ্টা করে। তার কারণ এই যে এই গরম হয়ে এই জিনিসটা আস্তে আস্তে উপরে উঠে যায়, তো তখন ঠান্ডা বায়ু এসে সেও তখন এর সাথে মেশে তখন এই যে বড় ঘূর্ণিঝড়ের মতো তৈরি হয়ে কিন্তু এরকম আস্তে আস্তে উপরের দিকে চলে যায়। এটা যখন হচ্ছে ভূমিতে হয় তখন এটা হচ্ছে ঘূর্ণিঝড়, আর সমুদ্রে হইতে এটা সাইক্লোন বা টর্নেডো আর কি। এবং এইটা বিশাল এলাকা কিন্তু অল্প সময়ের মধ্যে ধ্বংস করে ফেলে। এরপরে আছে শিলাবৃষ্টি, এখানে উদাহরণ দেওয়া আছে, এটা পড়বা, অতিবৃষ্টি, বন্যা এটা পড়বা, নদী ভাঙ্গন, ভূমিধস, ভূমিকম্প বৃদ্ধি। এখন বাংলাদেশ কিন্তু এই যে সিলেট কিংবা এই এলাকা, সিলেট কিংবা ঢাকা থেকে আরো দক্ষিণের যে এলাকাগুলো আছে, এটা কিন্তু ভূমিকম্পের জন্য খুবই হচ্ছে হলো রিস্ক প্রোন এরিয়া, মানে হাই রিস্ক এইখানে এইসব এলাকায় ভূমিকম্পের জন্য। তো এই সিলেট এলাকায়, এবং বিগত কয়েকদিনে তোমরা খবরে দেখছো ফেসবুকে কিংবা সংবাদপত্রে, যে ওইখানে কিন্তু বারবার মানে ভূমিকম্প হচ্ছে, যেটা কিন্তু আগামী দিনে বড় কোনো দুর্যোগের কিন্তু একটা সতর্ক বাণী হিসাবে কিন্তু এগুলো আসতে পারে আর কি।
এরপরে কি আছে, এরপরে আছে যে হচ্ছে কৃষি জৈব বৈচিত্র্যতায় জলবায়ু পরিবর্তনের হুমকি। এখানে কৃষিতে কি হুমকি আছে এটা আলাদা করে তোমাদের আসতে পারে, যে কৃষিতে জলবায়ু পরিবর্তনের যে হুমকি সেটা তোমরা হচ্ছে হলো লেখো, যে কৃষিতে জলবায়ু পরিবর্তনের হুমকি যদি আমরা লিখতে চাই তাহলে কৃষিতে জলবায়ু পরিবর্তনের যে হুমকিগুলা কেমন। যে এখানে কিছু জিনিস আছে, আমরা একটা ছবি ছিল আমার কাছে, আমি যদি দেখাই তোমাদেরকে তাহলে এখানে দেখো জলবায়ু পরিবর্তনের কিছু প্রভাবের কথা যেটা বলা আছে, এটা হচ্ছে হলো মানুষের উপর কিংবা মানুষের স্বাস্থ্যের উপর কি প্রভাব আর কি, মানব স্বাস্থ্যের উপরে কি প্রভাব এই জিনিসটা দেখো এখানে আছে, যে হচ্ছে হলো যে এইখানে এই যে জলবায়ুর কথা এখানে দেয়া আছে, এবং এই যে রাইজিং টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, এবং মোর এক্সট্রিম ওয়েদার, এবং খুব বেশি প্রতিকূল যে আবহাওয়া এইটা। তারপরে এখানে আছে যে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি, রাইজিং সি লেভেল। তারপরে আছে হচ্ছে হলো ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণে যে বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কি হচ্ছে সিভিয়ার ওয়েদার, যেটা আগে তোমাদের বলছি, এয়ার পলিউশন, চেঞ্জ ইন ভেক্টর ইকোলজি, তারপর ইনক্রিজিং যে বিভিন্ন অ্যালার্জেন্স, যে জিনিসগুলোর প্রভাবে এই যে অ্যালার্জি জাতীয় কিংবা বিভিন্ন যে অ্যালার্জি জনিত যে বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগ হয় এগুলো বৃদ্ধি পাচ্ছে। তারপরে ওয়াটার কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে এই যে কলেরা, তারপরে হচ্ছিল এই যে লেপ্টোস্পাইরোসিস, তারপরে হার্মফুল যে অ্যালগাল যে ব্লুম তৈরি হচ্ছে এই জিনিসগুলা। তারপরে এই খাদ্য এবং পানির যে খাদ্য এবং পানির সাপ্লাই যে ইম্প্যাক্ট ফেলছে, এর ফলে কি হচ্ছে এই যে ম্যাল নিউট্রিশন, তার মানে এইখানে হচ্ছে হলো এই যে নিউট্রিশনের অভাব, ঘাটতিজনিত বিভিন্ন সমস্যা, ডায়রিয়া জনিত ডিজিজ। তারপরে ইনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, তার মানে হচ্ছে হলো ইনভায়রনমেন্ট যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর ফলে কি হচ্ছে ফোর্সড মাইগ্রেশন, তার মানে মাইগ্রেশন মানে তারা এক স্থান থেকে আরেক স্থানে বাধ্য হচ্ছে চলে যায়। তো ওই যে বললাম যে 17% যদি জলবায়ু পরিবর্তনের ফলে জমি যদি সমুদ্রে যদি তলায় যায়, তাহলে ওই এলাকার লোকজন কি তারা অন্য জায়গায় মাইগ্রেট করতে বাধ্য হবে, এই যে জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু মাইগ্রেশন হবে। তারপরে মানসিক স্বাস্থ্য, তাদের মেন্টাল হেলথে প্রভাব ফেলবে। এক্সট্রিম হিট, এখন তোমরা খেয়াল করছো কিন্তু কিনা যে এই বছরে কিন্তু অতিরিক্ত কিন্তু তাপমাত্রা ছিল আর কি কয়েকদিন আগে, এর ফলে কিন্তু এই যে তাপ রিলেটেড এই যে হিট স্ট্রোকে মানুষ মারা যায়। তারপরে বিভিন্ন এই যে হৃদরোগ, কার্ডিওভাস্কুলার কিন্তু ফেইলিয়ার এখানে হয়। তারপরে এছাড়া বিভিন্ন ইনজুরি, তারপরে ফ্যাটালিটি মানে মরণাপন্ন অবস্থা, এই জিনিসগুলো তো হয়। তারপরে অ্যাজমা, তারপরে এই যে বিভিন্ন শ্বাসতন্ত্রের অ্যালার্জি, এই জিনিসগুলো হয়। তারপরে জলবায়ু পরিবর্তনের ফলে এখন দেখা যায় যে ম্যালেরিয়া, ডেঙ্গু, তারপরে হইতেছে চিকুনগুনিয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে। আর যদি আমি এই ইয়ের কথা বলি, এই কৃষিতে কি প্রভাব ফেলতেছে এই জিনিসগুলো যদি বলি, তাইলে হচ্ছে হলো এই এর ফলে কি হচ্ছে যে ন্যাচারাল যে প্রাকৃতিক রিসোর্স বা সম্পদ, এই জিনিসগুলো কিন্তু পরিবর্তন আসতেছে। অক্টোবর মাসে 5 বছর আগে যে টেম্পারেচার হয়তো থাকতো হচ্ছে হলো অক্টোবর মাসে হয়তো 20 ডিগ্রি সেলসিয়াস, তো এখন যদি এইটা এসে যদি 28 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে অক্টোবর মাসে, তাহলে কৃষক কি আর অক্টোবর মাসে ওই ফসলের চাষটা করতে পারবে? নিঃসন্দেহে কিন্তু পারবে না। তাহলে তাদের এই যে অ্যাডাপ্টেবিলিটির প্রতি কিন্তু এই যে থ্রেট চলে আসতেছে একটা। তারপরে কোয়ালিটি ক্রপ, আমি যদি সঠিক টেম্পারেচার, আমরা জানি যে যে কোনো ফসলের উৎপাদন এটা কোয়ান্টিটি এবং কোয়ালিটি, পরিমাণ এবং যে মান, এটা কিন্তু যে বিভিন্ন প্রাকৃতিক উপাদানের উপরে নির্ভরশীল। তো এই স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তার প্রাকৃতিক উপাদানের ফলে তার কিন্তু জমির যে ফসলের কোয়ালিটি এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে বলছে যে এক্সেসিভ হিট, অতিরিক্ত তাপের ফলে কি হচ্ছে যে সারফেস ওয়াটার এটা কিন্তু কমে যাচ্ছে, পানির অভাব হচ্ছে, ওয়াটারের অভাব হচ্ছে। তারপরে হচ্ছে হলো এই যে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তারপরে যে অতিরিক্ত টেম্পারেচারের ফলে যে আগে যে পুকুরে যে হচ্ছে হলো পানি যে সারা বছর জমা থাকতো, সে পানি কিন্তু থাকতেছে না, অতিরিক্ত তাপে কিন্তু বাষ্পীভূত হয়ে কিন্তু পুকুরের পানি উপরে চলে যাচ্ছে। তারপরে হচ্ছে হলো যে এই ফ্লাওয়ারিং, ফুল ধরার জন্য কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার, সে ফ্লাওয়ারিং এ প্রভাব ফেলতেছে। তারপরে পলিনেশন, তাপমাত্রা বেশি হলে সেটা কিন্তু
কিন্তু এই যে মৌমাছি সহ যে অন্যান্য যারা পলিনেটর আছে কিংবা মৌমাছি, তারপরে বাতাস, তারপরে এই জিনিসগুলোরও কিন্তু তাপমাত্রা প্রভাব ফেলে এইগুলো চেঞ্জ করে দিচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে এই এই পলিনেশন হইতে পারতেছে না, এর ফলে ফুল থেকে ফল হইতে পারতেছে না। তারপরে কি এই যে ইনক্রিজ উইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তারপরে ইনসেক্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তারপরে ডিজিজ প্রেসারে বৃদ্ধি পাচ্ছে। তারপরে কি হচ্ছে এই যে লস অফ ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদের ক্ষতি কিভাবে হচ্ছে, এই যে নদী ভাঙ্গনের ফলে কিন্তু জমি, ওই উর্বর জমি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের নদীতে ভেসে যাচ্ছে। তারপরে এই যে বিভিন্ন সাইক্লোন, টর্নেডো কিংবা অতিরিক্ত বাতাসের ফলে এই যে টপ সয়েল মানে জমির উপরের যে মাটি, এই মাটিগুলা কিন্তু ধুলাবালির মাধ্যমে কিন্তু ওই যে উড়ে চলে যাচ্ছে এই জিনিসটা। তারপরে বলছে ড্রাফট, যেটা হচ্ছে হলো খরা। এই খরার মাধ্যমে কি হয় যে বললাম এই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে কি হচ্ছে, খরার ফলে কিন্তু প্রতি বছর দেখা যায় যে 25,000 হচ্ছে হলো কিলোমিটার স্কোয়ার এলাকা কিন্তু খরার কবলে পড়ে, এবং ওই এলাকায় কিন্তু স্বাভাবিক যে ফসল আগে চাষ হইতো এই জিনিসগুলো কিন্তু আর চাষ করা যায় না। তারপরে নতুন নতুন পেস্ট এবং ডিজিজের উদ্ভব হয়, নিউ পেস্ট অ্যান্ড ডিজিজ প্রেসার। তার মানে কি হয় যে এই সয়েল এবং ওয়াটার, পানি এবং হচ্ছে হলো মাটি নিয়ে এই ডিজিজের বিভিন্ন এলিমেন্টদের মধ্যে কিন্তু তাদের মধ্যে কি বাড়ে, প্রতিযোগিতা বাড়ে। তারপরে এক্সেসিভ প্রেসিপিটেশন, অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, এর ফলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে কিন্তু আমাদের বন্যা হয়, এই জিনিসটা আমরা কিন্তু জানি আর কি। আচ্ছা, এর ফলে আর একটা কি আছে যে দেখো জলবায়ু পরিবর্তনের আরও কি প্রভাব, এই জিনিসগুলো তো কথাগুলো বারবারই বলছি যে এই যে ঝড়, তারপরে বন্যা, খরা, এই জিনিসগুলোতে কিন্তু চেঞ্জ আসতেছে। তারপরে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। তারপরে হচ্ছে হলো এই যে ট্রপিক্যাল যেগুলো উষ্ণ, মানে যেমন হচ্ছে হলো এই যে এই বিভিন্ন এই তাপমাত্রা বেশি এই উষ্ণ এলাকার যে বনগুলা, এইগুলা কিন্তু কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে হলো ফার্টাইল কোস্টাল ল্যান্ড, হচ্ছে হলো এই যে সমুদ্র উপকূলবর্তী যে এই যে এইখানকার যে উর্বর জমি, এইগুলা কিন্তু এই সমুদ্রের যদি বেড়ে যায়, উচ্চতা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু এই জিনিসগুলা কিন্তু ডুবে যাবে আর কি, এই জিনিসটা বলছে। তারপরে বলছে যে যে সমুদ্রে থাকা মাছ কিংবা বিভিন্ন যে প্রাণী আছে, সি ফুডস যারা আছে, তাদের কিন্তু এইখানে প্রভাব ফেলবে, খারাপ প্রভাব ফেলবে। তারপরে এই যে বিভিন্ন পেস্ট মানে বিভিন্ন পোকামাকড় এবং ওই যে ভেক্টর বাহিত যে বিভিন্ন রোগগুলো আছে সেইগুলা কিন্তু বৃদ্ধি পাবে। এইখানে তোমাদের সুন্দর করে কয়েকটা জিনিসের নাম বলা আছে, যে সেই জিনিসগুলা কি, যে এখানে এই যে ধানের পামরি পোকা, তারপরে হচ্ছে হলো বাদামি গাছ ফড়িং, তারপরে যে জিনিসগুলো আছে এই যে নলি মাছি, পাতা মোড়ানো যে মাছি, এই জিনিসগুলো সম্পর্কে কি বলছে যে আবহাওয়ার মানে প্রভাবে কি হয়, যে এই যে ডান পাশে আবহাওয়ার প্রভাব বলা আছে না, বাম পাশে তো পোকার নাম দেওয়া আছে, ডান পাশে হচ্ছে হলো আবহাওয়ার প্রভাব। তো এই আবহাওয়া যদি থাকে তাহলে কিন্তু এই ধরনের পোকামাকড়গুলো কিন্তু বেশি বাড়বে। তাহলে দেখো যে যদি আর্দ্রতা, যদি এইখানে যদি ধানের পামড়ি পোকার কথা বলি, যে এখানে যদি গুড়ি গুড়ি বৃষ্টি এবং থেমে থেমে কয়েকদিন বৃষ্টি হয়, তারপরে আপেক্ষিক আর্দ্রতা যদি 65 থেকে 70%, তাপমাত্রা 25 থেকে 30% হয়, তাহলে কিন্তু এইখানে তাদের কিন্তু এই পোকার আক্রমণ বেড়ে যাবে। তো এইখান থেকে তোমরা যদি আলাদা করে আসতে পারে যে ফসলের প্রধান প্রধান পোকার উপর আবহাওয়ার প্রভাব, এটা আলাদা করে আসতে পারে। যে পোকার উপর আবহাওয়ার প্রভাব আসলে তোমরা হচ্ছে হলো এই যে এইখান থেকে 5টা থেকে 7টা পোকার নাম লিখবা বাম পাশে, আর ডান পাশে এই যে প্রভাবগুলো এই যা আছে এই জিনিসগুলো সুন্দর করে লিখে দিবা আর কি। তারপরে আছে যে কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব। কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের কি কি প্রভাব হয়, এই যে এইগুলোর কথা তো বারবার বললামই। এই যে ঘন ঘন বন্যা, তারপরে হইতেছে কৃষি জমির ক্ষয়, মৎস্য সম্পদের ক্ষয়, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়, পোকামাকড়ের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, যেটা এই যে এখানে বললাম আর কি, সব জিনিসগুলো যে বুঝিয়ে দিলাম এই জিনিসগুলো এখানে ছিল। তারপরে হচ্ছে হলো ইকোসিস্টেম নষ্ট হয়ে যায়, এর ফলে ফসলের পরাগায়ন ব্যাহত হয়। সবগুলো পয়েন্টই কিন্তু এই যে এইখানে কিন্তু আছে আর কি।
এই যে হাউ ডাজ ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট এগ্রিকালচার, এই যে কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি, সেটা কিন্তু এই 5টা পয়েন্টে মেইনলি দেওয়া আছে, এবং এর সাথে তোমরা বই দেখে আরও অ্যাড করে নিবা আর কি। আচ্ছা, এখন ওভারঅল যদি জলবায়ু পরিবর্তনের প্রভাব বলা হয়, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের আসলে কি কি প্রভাব দেখা যায়, এইখানে তো তোমরা আগেও এই জিনিসটা আগেও আসছে, তা আবার একটু মনে করে দেওয়ার জন্য বলি যে এই যে গ্রিন হাউস গ্যাস যে আছে, এই যে দেখো যে সূর্য থেকে তাপমাত্রা আসতেছে, পরবর্তীতে তাপমাত্রা কিন্তু আর যাইতে পারতেছে না, এখানে আটকা পড়ে যাচ্ছে, এবং এর ফলে বেশি তাপমাত্রা বায়ুমণ্ডলে থাকতেছে। এই যে এর ফলে কি হচ্ছে, যে এই যে ওশান সারফেস, সমুদ্রের যে উপরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং এর ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এবং এই যে এখানে দেখো সাইক্লোনের ছবি দেওয়া আছে, এই যে প্রতি বছর আইলা, রোয়ানু, কোমানু, তারপরে ইয়াস, এই তারপরে মহাসেন, এই জিনিসগুলা হচ্ছে। তারপরে এই যে ডেজার্টিফিকেশন, তার মানে কি মরু হচ্ছে, মরুকরণ হচ্ছে। তারপরে হচ্ছে হলো যে এই যে বিভিন্ন এই সমুদ্রের যে হচ্ছে হলো এই আইসবার্গ যে জিনিসগুলো আছে, যে এই উত্তর মেরু দক্ষিণ মেরুতে যে জমানো যে বরফগুলো আছে, এইগুলা গলে কিন্তু নদীর মাধ্যমে সমুদ্রে চলে আসতেছে, এবং এর ফলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। এই যে দেখো রাইজিং সি লেভেল, এবং এর ফলে আস্তে আস্তে সমুদ্র যখন এরকম লোকালয়ের দিকে চলে আসবে, এই দেখো একটা একটা করে কিন্তু এলাকা এরকম সমুদ্রের মধ্যে কিন্তু ঢাকা পড়ে যাবে আর কি সব। তারপরে কিভাবে এই যে প্রভাবগুলো মোকাবেলা করা যায়, এই যে তাপমাত্রা কমাইতে হবে, তারপরে এই যে বেশি বেশি গাছ লাগাইতে হবে, এই যে এখানে দেখো ছবি দিয়ে দিছে। তারপরে হচ্ছে হলো যে এই প্রতিদিন যে আমরা এই যে কলকারখানা থেকে, বিভিন্ন অফিস বিল্ডিং থেকে, তারপরে বিভিন্ন গাড়ি ঘোড়া থেকে যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার কার্বন মনোঅক্সাইড গ্যাসগুলো বের হচ্ছে, এইগুলো কিন্তু আরও পরিস্থিতি খারাপ করে দিচ্ছে। তারপরে যদি আমরা এই গ্যাসগুলোর নিঃসরণের মাত্রা যদি কমাইতে পারি, তাহলে কিন্তু এই দেখো এই যে উইন্ড মিলের কথা তোমাদেরকে বলছিলাম, এটাই কিন্তু এই যে একটা উইন্ড মিল আর কি। এই যে দেখো এখানে বাতাসের মাধ্যমে এই পাখাগুলো ঘুরতেছে, ওইখানে টারবাইন থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তারপরে এই যে এইখানে ছবি দেখাইছে যে ইলেকট্রিক্যাল, বিদ্যুৎ চালিত কিংবা এরকম বিভিন্ন নবায়নযোগ্য শক্তি চালিত যে হচ্ছে হলো বাস কিংবা ট্রাক, কিংবা এই যে প্রাকৃতিক পরিবেশের যে বিভিন্ন যে প্রাকৃতিকভাবে এই কলকারখানা এইখানে স্থাপন করা হয়েছে। তো এর ফলে কিন্তু এইসব গ্যাসগুলোর নির্গমনের মাত্রা কিন্তু কমে যাচ্ছে, এবং এর ফলে কিন্তু আমাদের পরিবেশ ভালো থাকবে। আপাতত তোমাদের ক্লাস আজকে আমার এটাই ছিল। তোমাদের সাথে সামনের ক্লাসে আবার দেখা হবে, তোমরা অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দিবা। সে পর্যন্ত ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।